বন্ধুরা, আজ আমরা কারশফের সূত্র নিয়ে আলোচনা করব। তো কারশফের সূত্র নিয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু রিভিউ করতে চাই আমরা কি আলোচনা করেছি অলরেডি। আমরা কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল পড়েছি, যেগুলোর সাহায্যে আমরা শ্রেণীতে বা সমান্তরালে যদি রোধগুলো থাকে তাহলে তাদের যে কোনো একটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য আর ওই রোধের মধ্যে প্রবাহ কত সেটা মেপে ফেলতে পারি। আমরা অনেকগুলো রোধ থাকলে তাদেরকে একটা রোধে নিয়ে আসা অর্থাৎ তুল্য রোধ বের করা দেখেছি। আমরা অনেকগুলো ব্যাটারি থাকলে তাদেরকে একটা ব্যাটারিতে নিয়ে আসা, দ্যাট মিনস তুল্য ব্যাটারি বা সমান্তরালে সংযুক্ত ব্যাটারিগুলোর ক্ষেত্রে মূল প্রবাহ, শ্রেণীতে সংযুক্ত ব্যাটারিগুলোর ক্ষেত্রে মূল প্রবাহ নির্ণয়ের সূত্র দেখেছি। আমরা সার্কিট সলভ কথাটা প্রায় উচ্চারণ করে থাকি। সার্কিট সলভ বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? সার্কিট সলভ বলতে বোঝায় অ্যাকচুয়ালি সার্কিটের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে, রোধ, ব্যাটারি, এগুলোর ভোল্টেজের মান আর এগুলোর মধ্য দিয়ে প্রবাহের মান যাচাই করার ভ্যালুগুলো যাচাই করার প্রসেসটাকেই আমরা বলবো আসলে সার্কিট সলভ করছি। তো আমরা এমন অনেকগুলো সার্কিট হতে পারে যেগুলো আমরা ইতিমধ্যে যেই জিনিসগুলো পড়েছি সেগুলো দিয়ে সলভ করা সম্ভব নয়। যেমন আমি যদি এরকম একটা সার্কিট তোমাদের এঁকে দেখাই, তাহলে সাপোজ এই সার্কিটটা, এইখানে দেখো আমি যদি আরেকটা লুপ তার সাথে দিই, তো এই সার্কিটটা যেটা, এই সার্কিটের ক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারছো না যে আমরা আগের যেই জিনিসগুলো পড়েছি, আমরা এটার সাথে এটা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে, এটার সাথে এটা কিভাবে আছে, রোধগুলো শ্রেণীতেও নাই সমান্তরালেও নাই, কাইন্ড অফ এরকম একটা সিনারিও। সো এই সকল ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু চাইলেও কারেন্ট ডিভাইডার ল, ভোল্টেজ ডিভাইডার ল দিয়ে আমরা সলভ করতে পারি না। অর্থাৎ আমরা রোধের প্রবাহ, রোধগুলোর মধ্যে বিভব পার্থক্য সেগুলো বের করতে পারি না। আমাদের ব্যাটারির তড়িৎচালক শক্তি বা যদি এটা E1 E2 হয়, সো এগুলোর ভ্যালু কত হবে সেটা কিন্তু বের করতে পারি না। সো এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে যা আলোচনা করেছি সেগুলো দিয়ে সলভ করা সম্ভব নয়। তো আমরা এই সকল সার্কিটগুলো যেগুলোতে অ্যাকচুয়ালি শ্রেণীতে আছে না সমান্তরালে আছে সেটা ডিটেক্ট করা যাচ্ছে না, তো সেই সকল সার্কিটগুলোতেই আমরা বেসিক্যালি কারশফের সূত্র ব্যবহার করে সার্কিট সলভ করে থাকবো। অর্থাৎ এই সকল সার্কিটগুলোর জন্য আমরা কারশফের সূত্র ব্যবহার করলে আমরা এটার মধ্যে প্রবাহ কত, আই এর ভ্যালু কত, এটার মধ্যে ভি এর ভ্যালু কত সেগুলো পেয়ে যাব। অর্থাৎ এটার দুই প্রান্তের বিভব পার্থক্য, এটার মধ্যে প্রবাহের মানটা পেয়ে যাব। সো এই সার্কিটগুলোকে আমরা আসলে বলছি জটিল সার্কিট। অর্থাৎ যে সকল সার্কিটে আসলে শ্রেণী, সমান্তরাল এই জিনিসগুলো আমরা ডিটেক্ট করতে পারছি না। তো আমরা কারশফের সূত্র কিন্তু এমন না সরল সার্কিটগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, মানে যেগুলোতে শ্রেণী সমান্তরাল বোঝা যাচ্ছে সেগুলোর ক্ষেত্রেও কারশফের সূত্র ব্যবহার করা যাবে, বাট এইগুলোর ক্ষেত্রে আমাদের জন্য একটা মাস্ট টুল হিসেবে ইউজ হবে, সেটা হচ্ছে কি কারশফের সূত্রটা। তো চলো আমরা জেনে নিলাম কারশফের সূত্র আসলে আমরা কখন ব্যবহার করব। তো কারশফের সূত্র বেসিক্যালি আমার দুইটা রয়েছে। সো আমাদের দুইটা কি, প্রথমটা হচ্ছে কারশফের কারেন্টের সূত্র, এটাকে শর্ট ফর্মে আমরা বলে থাকি KCL, অর্থাৎ কারশফস কারেন্টস ল। যদিও আমাদের বইগুলোতে এইভাবেই ফুল মিনিংটা লিখতে হবে, কিরশফের বা কারশফের কারেন্টের সূত্র, এইভাবে। এটা আমাদের প্রথম সূত্র। সো আমাদের এই সূত্রটার অরিজিনটা কোথায়, মানে এই সূত্রটা এসেছে কোথা থেকে? এই সূত্রটা এসেছে আধানের নিত্যতা সূত্র থেকে। আধানের নিত্যতা সূত্রটা কি ছিল? খুবই সিম্পল একটা সূত্র ছিল যে আমাদের কোনো আধান সৃষ্টি করা যাবে না বা ধ্বংস করা যাবে না, আধানকে এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর করা যাবে মাত্র। সো আমাদের এই আধানের নিত্যতা সূত্রটা যেহেতু বলেছে যে আধান সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, তো সেই কনসেপ্ট অনুসারেই একটা তারের কথা যদি আমরা চিন্তা করি, একটা তারে যদি এই তারটা পরবর্তী স্প্লিট হয়ে দুইটা তার হয়ে যায়, তাহলে এইখানে যতটুকু কারেন্ট যাচ্ছে এইটা আর এইটা মিলেও ততটুকু কারেন্টই হতে হবে। মানে এটা কি আমি বলতে চাচ্ছি, ধরো এটা যদি I1 কারেন্ট হয়, এটা যদি I2 কারেন্ট হয়, এটা যদি I3 কারেন্ট হয়, তার মানে I1টা হতে হবে অবশ্যই I2 আর I3 এর যোগফলের সমান। কেন? কারণ আমার I2 আর I3 এর যোগফলের সমান যদি সে না হতো, I1 ধরো বড় হতো, I1 এই সাইনটা যদি জিনিসটা বড় হতো I2 আর I3, তো দ্যাট মিনস কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে কারেন্ট এসেছিল একটা বেশি মানের, পরে ভাগ হওয়ার পরে কমে গিয়েছে, অর্থাৎ ধ্বংস হয়ে গিয়েছে আধান। এটা কি আদৌ পসিবল? না, এটা পসিবল না। আধান নিত্যতা সূত্র কিন্তু আমাদেরকে এটা অ্যালাউ করে না। আবার যদি এটা ছোট হতো, I1টা ছোট হওয়া কি বোঝাচ্ছে? একটা অল্প মানের কারেন্ট এসেছে, ভাগ হওয়ার পর এটা বেড়ে গিয়েছে। সো এটা কি বোঝাচ্ছে? আধান এই জায়গায় এসে সৃষ্টি হয়েছে। কিন্তু আধান কি সৃষ্টি হওয়া সম্ভব আধান নিত্যতা অনুসারে? না, আধান সৃষ্টি হওয়া সম্ভব না। তো আমরা আধানের টার্মের সাথে তড়িৎ প্রবাহটা কেন রিলেট করতে পারি? কারণ
আই আসলে কি কিউ বাই টি এর সমান, আর কিউটাই তো আসলে কি আধান। দ্যাট মিনস কিউ সৃষ্টি হওয়া, আই সৃষ্টি হওয়া, আই ধ্বংস হওয়া, আই বেড়ে যাওয়া, আই কমে যাওয়া, অ্যাকচুয়ালি কিউ বেড়ে যাওয়া কমে যাওয়াই রিপ্রেজেন্ট করছে। সো আমাদের যতটুকু আই আসবে ততটুকুই আই বাইরে বের হবে। সো এটাই বলতে গেলে আমাদের কারশফের কারেন্টের সূত্রটা। আমি খুব সিম্পলি বললাম। এখন আমরা চলো একটু ম্যাথমেটিক্যালি দেখব জিনিসগুলো আসলে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। খুবই সিম্পল জিনিসটা, এত কঠিন কিছু না। সো আমরা প্রথমেই জেনে নিব যে আমাদের আধানের নিত্যতার যে সূত্রটা, এটা দেখলাম যে সাময়িকভাবে যে আধান আসলে যতটুকুই আসবে ততটুকুই যেতে হবে। সো এটা কোথায় কোথায় আসলে ব্যবহার করা যাবে, এই কনসেপ্টটা ব্যবহার করা যাবে নড আর জাংশনে। তোমরা নড অ্যানালাইসিস অলরেডি আমার কাছে পড়েছো আগের ক্লাসগুলোতে। জাংশন এই কথাটা নতুন মনে হতে পারে, বাট জাংশন কথাটাও তোমরা নাম দেখেই অনেকে বুঝে ফেলতে পারো সেটা কি এরকম। সো জাংশন জিনিসটা হচ্ছে, ধরো আমি একটা সার্কিট যদি আঁকি, ধরো যে কোনো একটা সার্কিট আমি আঁকলাম। সাপোজ এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটার মধ্যে আমাদের নটস তো বেসিক্যালি কোনটা কোনটা নট, যেমন অন্য কালার দিয়ে দেখা, যদি এইটা একটা নট হতে পারে। সো এটা যদি এ নট হয়, এটা এ নট, এরকম করে প্রত্যেকটা পয়েন্টই আমার নট। বাট এই পয়েন্টের দিকে একটু লক্ষ্য করো, এই পয়েন্টটা যেই হোক না কেন, সো এই পয়েন্টটা ধরো বি পয়েন্ট যদি হয়, সো এই পয়েন্টটা বেসিক্যালি আমার একাধিক তারের সংযোগ বিন্দু হিসেবে কাজ করছে, রাইট? আবার এই পয়েন্টটার কথা চিন্তা করো, এই পয়েন্টটা যদি এ পয়েন্ট হয়, সো এই পয়েন্টটাও কিন্তু আমাদের একাধিক তারের সংযোগ বিন্দু হিসেবে কাজ করছে। এইটা কি আমার একাধিক তারের সংযোগ বিন্দু হিসেবে কাজ করতেছে? না, এটা কিন্তু আমার একাধিক তারের সংযোগ বিন্দু হিসেবে কাজ করতেছে না, কারণ এখানে আসলে তারটা এসে বেঁকে গিয়েছে। সো একটা তারই এখানে বেঁকে গিয়েছে। বাট এইখানটাতে যদি চিন্তা করো বি পয়েন্টের কথাটা, সো বি পয়েন্টের জায়গাটার মধ্যে কিন্তু তোমার কি হচ্ছে, বি পয়েন্টের জায়গাটার মধ্যে তোমার এই জায়গাটায় এরকম একটা সিনারিও, অর্থাৎ তুমি যদি এইটাকে একটা তার হিসেবে কনসিডার করো যে এটা একটা তার মানে এইটা যদি একটা তার হয়, তাহলে এটা কিন্তু এটা তার সাথে এসে জোড়া লেগেছে। সো এইটা আমার বেসিক্যালি একাধিক তারের সংযোগ বিন্দু যদি হয়, তাহলে আমরা সেটাকে জাংশন হিসেবে স্বীকৃতি দিব। আর আমরা কি বলেছি, কারশফের কারেন্টের সূত্রটা কোথায় অ্যাপ্লাই করা যাবে? জাংশনগুলোতে ব্যবহার করব আমরা। বেসিক্যালি নটগুলোতেও ব্যবহার করা যায়, বাট আমাদের জাংশনগুলোতে ব্যবহার করলে আমরা আসলে ইকুয়েশন নিয়ে আসতে পারবো, সলভ করতে পারবো। তোমরা পরবর্তীতে করতে গেলেই বুঝবে আমরা জাংশনগুলোতে ব্যবহার করব। তো আমরা জেনে গেলাম যে কারশফের সূত্রটা কোথায় ব্যবহার করা যাবে। সো কারশফের সূত্রটা ম্যাথমেটিক্যালি, প্রথম সূত্রটা ম্যাথমেটিক্যালি দেখানোর কথা। ম্যাথমেটিক্যালি যদি দেখাই, সো এটা বলা আছে এরকম যে কোনো জাংশনে যে পরিমাণের ইনকামিং কারেন্ট, অর্থাৎ যেই পরিমাণের কারেন্ট আসবে সেই পরিমাণেরই আউটগোয়িং কারেন্ট হবে। দ্যাট মিনস সেই পরিমাণের কারেন্ট বাইরে বেরোতে হবে। অর্থাৎ 10 এম্পিয়ার কারেন্ট যদি কোনো জাংশনে প্রবেশ করে, তাহলে 10 এম্পিয়ার পরিমাণ কারেন্টই তার থেকে বের হতে হবে। অর্থাৎ ইনকামিং ইকুয়াল টু আউটগোয়িং হতে হবে। এখানে সামেশন কেন? কারণ কারেন্ট একটা তার দিয়ে আসতে পারে, একাধিক তার দিয়ে আসতে পারে। সো যতগুলোই আসুক না কেন, তাদের যোগফল, যতগুলো বের হয়ে যাচ্ছে তাদের যোগফলে সমান হবে। তো আমরা এটাকে শর্ট ফর্মে লিখলাম, ইনকামিং কারেন্টটাকে আইসি আর আউটগোয়িং কারেন্টটাকে ওসি। আউটগোয়িং কারেন্টটাকে আমি অপর পক্ষে নিয়ে গেলে মাইনাস হবে, তোমরা জানো। সো সামেশন অফ আইসি ইকুয়াল টু সামেশন অফ মাইনাস সামেশন অফ ওসি। সো আমরা যেহেতু দেখলাম যে কোনো একটা পয়েন্টে যে পরিমাণের কারেন্ট আসবে সেই পরিমাণের কারেন্ট বের হবে, দ্যাট মিনস সঞ্চিত কারেন্টটা কত? সঞ্চিত কারেন্টটা কি 0। মানে তোমার যতটুকু আয় হচ্ছে ততটুকু যদি তোমার ব্যয় হয়, তার মানে তোমার সঞ্চয়টা কত? 0। সো এটাকে আমরা নেট দিয়ে প্রকাশ করছি, সামেশন অফ আই নেট ইকুয়াল টু 0। দ্যাট মিনস কোনো জাংশনের ক্ষমতা নাই কারেন্ট জমায় রাখার, সেইখানে যতটুকু কারেন্ট আসবে ততটুকুই বাইরে যেহেতু বের হয়ে যেতে হবে। দ্যাট মিনস কোনো জাংশনে সঞ্চিত কারেন্ট সামেশন অফ আই নেট এটা হবে শূন্যের সমান। সো এটাই বেসিক্যালি আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কারশফের কারেন্টের সূত্রের। মানে আমি যে কথাটা বললাম যতটুকু আসবে ততটুকু যাবে, সেটাকে একটা সিম্পল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে বোঝানো যায়। সেটা কি? সামেশন অফ আই নেট ইকুয়াল টু 0। অর্থাৎ এটাই বোঝাচ্ছে যে সেখানে কোনো সঞ্চয় হবে না। আচ্ছা, সো আমরা যদি একটা ডেমনস্ট্রেশন দেখে যাই যে আমরা আসলে কীভাবে আসলে জিনিসটা হতে পারে। যেমন ধরো এখানে এক্স একটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টটার মধ্যে আমার এই তারগুলো দিয়ে কারেন্ট আসছে, এই তারগুলো দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে। কারেন্ট কতটুকু আসছে সেগুলোর ভ্যালুগুলো যদি হয় যথাক্রমে 10 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 40 অ্যাম্পিয়ার, আর বের হয়ে যাচ্ছে সেগুলো যদি হয়ে থাকে 20 অ্যাম্পিয়ার আর আই মান বিশিষ্ট, আর এই আইটার মান বের করতে বলা হয়, আমরা কিন্তু ইজিলি কারশফের কারেন্টের সূত্র ব্যবহার করে বের করে ফেলতে পারবো। তোমরা যেই পয়েন্টে কারশফের কারেন্টের সূত্র ব্যবহার করবে, মানে জাংশনটাতে, সেখানে তোমরা কলম রেখে দেখবে যে এইখানে আসলে আসছে কারা কারা আর বের হয়ে যাচ্ছে কারা কারা। দেখো আসছে কারা কারা 10,
40, 30 এই পয়েন্টটার দিকে আসছে। আর এই পয়েন্টটা থেকে বের হয়ে যাচ্ছে কারা কারা? 20 আর I। সো আমরা লিখব কিভাবে এই জিনিসটা? আমরা প্রথমেই লিখব যে এক্স বিন্দু বা যেই বিন্দুতে আমরা আসলে কারশফের কারেন্টের সূত্রটা ব্যবহার করছি সেই বিন্দুটার নাম লিখে লিখব যে অমুক বিন্দুতে KCL প্রয়োগ করে। তারপরে আমরা লিখব সামেশন অফ I net equal to 0, কারণ এটা যেহেতু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কারশফের কারেন্টের সূত্রটার। তারপরের লাইনেই বলতে গেলে আমাদের মূল কাজ শুরু হবে। এই দুইটা লাইন আমরা ফর্মালিটি স্বরূপ প্রত্যেকটা জায়গায় যখন অ্যাপ্লাই করব লিখব। তারপরে আমরা আসলে মানে কনসেপচুয়াল কাজটা করব। সেটা কিভাবে করি সেটা আমি একটু নিজের হাতে একটু করে দেখাই তোমাদের। তোমরা প্রথমে একটা সমান সমান দিয়ে দিবে। সমান সমান দেওয়ার পরে বাম পাশে তোমরা লিখবে ইনকামিং মানে যেগুলো আসছে সেগুলোর যোগফল, আর ডান পাশে তোমরা লিখবে যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোর যোগফল। সো আসছে কারা কারা? আসছে আমরা দেখেছি 10 আসছে, আমরা দেখেছি 30 আসছে, আর আমরা দেখেছি 40 আসছে, রাইট? সো 10 যোগ 30 যোগ 40 এইটা তোমরা এক পাশে লিখবে। আরেক পাশে লিখবে কি সমান সমান দুই পাশে বের হয়ে যাচ্ছে কারা কারা? বের হয়ে যাচ্ছে 20 আর বের হয়ে যাচ্ছে আমার I। সো এই দুইটা লিখবে। তারপরে তোমরা হিসাব করে ইজিলি এখান থেকে কি বের করতে পারবে? I বের করে ফেলতে পারবে কিন্তু। সো আমরা কিন্তু তাই করেছি, রাইট? সো 10 যোগ 30 যোগ 40 লিখেছি, আর অপর পাশে আউটগোয়িং যেটা সেটা হচ্ছে 20 যোগ I অথবা I যোগ 20 সেটা লিখেছি। সো আমরা এখান থেকে I হিসাব করে ফেললাম। I আসলো কত? 60 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস বের হয়ে যাওয়া কারেন্ট হচ্ছে 60 অ্যাম্পিয়ার। তো মাথায় রাখবা একটা জিনিস তোমরা, সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের এই ডিরেকশনটা নাও দেওয়া থাকতে পারে। সো না দেওয়া থাকলেও আমরা একটা ডিরেকশন ধরে নিব। ধরো আমাদের এই ডিরেকশনটা দেওয়া ছিল না, বাইরে বের হয়ে যাচ্ছে, আমরা ধরেই নিলাম এটা বাইরে বের হয়ে যাচ্ছে। আর আমরা ধরে নিলেই যে সেটা সঠিক হবে এমন তো কোনো কথা নাই। সো ধরে নিলাম ধরো বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, এই ডিরেকশনটা ধরো দেওয়া ছিল না, তখন আমাদের সমীকরণ এটা থেকে আমাদের ধরো I এর ভ্যালুটা পজিটিভ আসে যদি, যেমন আমাদের এখানে I এর ভ্যালু পজিটিভ আসছে, তার মানে আমরা কি বুঝবো? আমরা যেহেতু বাইরে ধরে নিয়েছি আর I এর ভ্যালু এসেছে পজিটিভ বাইরে ধরার কারণে, তার মানে আসলেই কারেন্টটা বাইরের দিকে যাচ্ছে। যদি আমাদের ভ্যালুটা নেগেটিভ আসতো কোনো ক্রমে, যদি আমরা ধরে নিতাম বাইরের দিকে আসে আর ভ্যালুটা নেগেটিভ আসতো, তাহলে আমরা আসলে বুঝবো যে 60 অ্যাম্পিয়ার কারেন্টটা বাইরের দিকে না, বরং আমরা যেটা ধরেছি তার উল্টাটা, দ্যাট মিনস ভেতরের দিকে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু কোনো একটা তারে যে আমাদের দেওয়াই থাকতে হবে ডিরেকশনটা তা কিন্তু না, ডিরেকশন না দেওয়া থাকলেও নিজের একটা ডিরেকশন ধরে নিতে পারবো, আর ওই ডিরেকশনের ওপরে হিসাব করে যদি আমাদের প্লাস বা মাইনাস আসে, সো আমরা সেই অনুসারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো আমাদের ধরাটা ঠিক আছে কিনা বা ভুল গেছে কিনা। সো আমরা কারশফের কারেন্টের সূত্রটা প্রয়োগ করা দেখলাম। আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু আমাদের এই জায়গাগুলোতে সব জায়গায় এরকম সহজ সবগুলো ভ্যালু দেওয়া থাকবে, একটা আননোন থাকবে, এরকম নাও হতে পারে, এমনও হতে পারে এইটা আননোন, এইটা আননোন, এইটা আননোন। সো সেই ক্ষেত্রগুলোতে আমাদের কিন্তু এক একটা কারশফের কারেন্টের সূত্র ব্যবহার করে এক একটা কি আসবে, এক একটা সমীকরণ আসবে, ভ্যালু নাও আসতে পারে। সো আমরা একটু বুঝিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি আমাদের যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব তখন আমাদের এরকম ভ্যালু নাও আসতে পারে, এক একটা ইকুয়েশন আসতে পারে। সো আমরা জানলাম কোনো একটা সার্কিটে কারশফের কারেন্টের সূত্র ব্যবহার করে আমরা এক একটা ইকুয়েশন আসলে দাঁড় করাতে পারি। এবার আসবো আমরা কারশফের ভোল্টেজের সূত্র মানে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। তো আমি এই দুইটা কথা একটু এক্সপ্লেন করব। সো কারশফের দ্বিতীয় সূত্রটাকে আমরা বলতেছি কারশফস ভোল্টেজ ল, আর এটাকে শর্টকাটে আমরা লিখতে যদি চাই আমরা লিখব কি KVL, অর্থাৎ কারশফস ভোল্টেজ ল। আর আমরা যখন এইচএসসিতে লিখব তখন আমরা সাধারণত এইভাবেই লিখি কিরশফের দ্বিতীয় সূত্রটি প্রয়োগ করে পাই বা কিরশফের ভোল্টেজের সূত্রটি প্রয়োগ করে পাই। তো এই সূত্রের অরিজিন কি? এই সূত্রটা এসেছে শক্তির নিত্যতা সূত্র থেকে। তো শক্তির নিত্যতা সূত্র আমরা সবাই জানি, সেটা কি এরকম ছিল? সেটা এরকম ছিল না যে আমাদের কোনো শক্তিকে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তর করা যায় মাত্র। দ্যাট মিনস আমরা কোনো শক্তিকে চাইলেই সৃষ্টি করতে পারবো না আর ধ্বংস করতে পারবো না। সো এটা কোথায় প্রযোজ্য? এটা লুপে প্রযোজ্য। সো আমি এই কথাটাই এই লুপের মাধ্যমে বুঝাই। আগে একটু বুঝে আসি লুপ কি। লুপ বাংলা করলে আসলে আসে ফাঁস। দ্যাট মিনস আমরা যদি কোনো একটা সার্কিটের কথা চিন্তা করি, এটা আমার একটা সার্কিট। সো এই সার্কিটটার মধ্যে তোমার কয়টা ফাঁস আছে, মানে কয়টা আবদ্ধ জায়গা আছে? একটা আবদ্ধ জায়গা আছে। দ্যাট মিনস এখানে আমার আবদ্ধ জায়গা সংখ্যা 1, মানে লুপ সংখ্যা 1। আবার যদি আমি আরেকটা সার্কিট আঁকি, ধরো সাপোজ আমি এরকম ব্যাটারি আছে, আবার এইরকম একটা এইদিকেও ব্যাটারি আছে। সো এইখানে আমার আবদ্ধ জায়গা সংখ্যা কত? এটা একটু দেখো তো তোমরা। এখানে আবদ্ধ জায়গা সংখ্যা তোমরা অনেকেই বলে ফেলবে এখানে তো 2টা আবদ্ধ জায়গা আছে। 2, হ্যাঁ এখানে আবদ্ধ জায়গা এই 2টা আছে, সাথে কিন্তু আরেকটাও আছে। এইটা হচ্ছে একটা আবদ্ধ জায়গা, এটা হচ্ছে একটা আবদ্ধ জায়গা, আর পুরোটা মিলে
আরেকটা আবদ্ধ জায়গা হবে। দ্যাট মিনস এখানে কিন্তু পুরাটা মিলে আরেকটা কাউন্ট হবে। দ্যাট মিনস এখানে আবদ্ধ জায়গা হবে কয়টা? 3টা। আবার যদি জিনিসটা এরকম হয়, তোমাদের একটু চিন্তায় ফেলে দিই আমি। সো এইখানে দেখো আমাদের আবদ্ধ জায়গা কয়টা? ধরো এখানে ব্যাটারি আছে, রোদ আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে আঁকছি না। সো ব্যাটারি, রোদ ধরো এরকম আছে। সো এখানে আবদ্ধ জায়গা কয়টা হবে এটা একটু গণে দেখতে হবে। 1টা 2টা 3টা 4টা। 4টা কি হবে? না। আবার এই 2টা মিলে একটা হবে না? 5টা। আবার এই 2টা মিলে একটা হবে না? মানে এই 2টা মিলে বলতে বোঝাচ্ছি যে এই অংশটা একটা হবে, সেটা হচ্ছে 6টা। আবার এইটা মিলে, এই জায়গাটা মিলে যেটা, সেটাকে আমরা বলতে পারি 7টা। আবার এই জায়গাটা মিলে একটা হবে, সেটা হচ্ছে 8টা। আবার এই পুরোটা মিলে একটা হবে, সেটা আমার কি? 9টা। দ্যাট মিনস আমার এই রকম সার্কিট যদি থাকে তাহলে সেইখানে আবদ্ধ লুপ যেটা, সেটা কয়টা? 9টা আবদ্ধ লুপ রয়েছে। এটা জানাটা কেন জরুরি? কারণ আমরা যেমন দেখেছি জাংশনে কেসিএল ব্যবহার করা যায়, কারশফের প্রথম সূত্রটা, সেটা যতগুলো জাংশন আছে ততগুলো জাংশনে আমরা ব্যবহার করতে পারবো, মানে ততগুলো সমীকরণ আমার পাবার সম্ভাবনা রয়েছে। আর একইভাবে কারশফের ভোল্টেজের সূত্র, দ্যাট মিনস কেভিএল এর সূত্রটা, এটাও কিন্তু আমার যতগুলো লুপ আছে ততগুলো পাওয়া যাবে। দ্যাট মিনস আমাকে যদি এই সার্কিটটা দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু এখানে কেভিএল একবারই ব্যবহার করতে পারবো, চাইলেও এর বেশি ব্যবহার করতে পারবো না। এই সূত্রটা, এই সার্কিটটা দিলে আমরা 3বার কেভিএল ব্যবহার করতে পারবো। দ্যাট মিনস 3টা সমীকরণ পাওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের। আর এই সার্কিটটা দিলে আমরা আসলে 9বার কেভিএল এর সূত্র ব্যবহার করতে পারবো। আর যতবার কেভিএল এর সূত্র ব্যবহার করতে পারবো ততগুলো যেহেতু সমীকরণ আসছে, ততগুলো সমীকরণ, দ্যাট মিনস ততগুলো আননোন আমরা সলভ করে ফেলতে পারবো কিন্তু। সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যে আমাদের কয়বার ব্যবহার করতে পারবো এটা জানাটা জরুরি, কারণ সেই অনুসারেই আমরা কয়টা আসলে সলভ করতে পারবো ওই সার্কিটটা থেকে সেটা বের করতে পারবো। যাই হোক, তো আমরা দেখে নিলাম যে লুপ আসলে কি। সো এখন আমরা শক্তির নিত্যতার ব্যাপারটা একটু আলোচনা করব। তো আমরা লুপে প্রযোজ্য বলছিলাম, শক্তির নিত্যতা বলতেছিলাম। একটা কথা একটু চিন্তা করে দেখো, এক একটা লুপে আমার শক্তি তৈরি করে কে আর শক্তি খরচ করে কে? আমরা একটা লুপে ব্যাটারি যদি পাই আর রোদ যদি পাই, সো এই লুপে আমার শক্তি তৈরি করছে কে, মানে ভোল্টেজ তৈরি করছে কে? কারণ আমরা জানি সার্কিটের মধ্যে শক্তির যে রিপ্রেজেন্টেশনটা সেটা আসে কিভাবে? সেটা আসে আসলে কিসের মাধ্যমে? সেটা আসলে ব্যাটারির মাধ্যমে, কারণ ব্যাটারি ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে। সো এইখানে শক্তি তৈরি করছে কি? ব্যাটারিটা। আর শক্তিটা খরচ করছে কে? রোধটা। সো আমাদের ভোল্টেজ ক্রিয়েটর হচ্ছে আমাদের এই ব্যাটারি, আর আমাদের ভোল্টেজ যেটা রিডিউস করতেছে সেটাকে রেজিস্ট্যান্স। সো আমাদের যে কোনো লুপে ঠিক একটা ব্যাটারি যতটুকু ভোল্টেজ তৈরি করবে, আর ওই লুপটাতে রেজিস্ট্যান্সটা ঠিক ততটুকুই ভোল্টেজ কি করবে? খরচ করবে। দ্যাট মিনস বিভব পতন ঘটাবে বা বিভব পার্থক্য ঘটাবে ততটুকুই। সো এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে ব্যাটারি ধরো তোমার 10 ভোল্ট বিভব পার্থক্য ক্রিয়েট করলো কোনো লুপে, তাহলে ওই লুপে কি চাইলেও রোদ 12 ভোল্ট বিভব পার্থক্য খরচ করতে পারবে? পারবে না। কিন্তু যতটুকু বিভব পার্থক্য আসলে তৈরি করা হবে ততটুকুই আসলে খরচ করা সম্ভব হবে। তো আমাদের আলোচনায় তোমরা বলতে পারো, ভাই আমি একটা ব্যাটারি কিছুক্ষণ ব্যবহার করলাম তারপরে ব্যাটারিটা খুলে ফেললাম। না, আমাদের আলোচনাগুলোতে, সার্কিটের আলোচনাগুলোতে একটা ব্যাটারি আপ টু 0 ভোল্টেজ হওয়া পর্যন্ত সার্কিটটা আমরা রান করাবো বলে অ্যাজিউম করে নিই। দ্যাট মিনস আমাদের আলোচনাগুলোতে এমন করবো না যে একটা ব্যাটারি যতটুকু ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করেছে সেটা সম্পূর্ণ শেষ হওয়ার আগে আমরা ব্যাটারি খুলে ফেলবো, এরকম কিছু করবো না। সো আমরা পুরোটো বিভব পার্থক্যই আলটিমেটলি খরচ হওয়া পর্যন্ত সার্কিটটা রান করব। তো আমাদের যে কোনো লুপে যতটুকু ভোল্টেজ প্রডিউস হচ্ছে ব্যাটারিগুলোতে ততটুকুই ভোল্টেজ রিডিউস হবে আমার কোথায়? রোধগুলোতে। সো এইটাই বলতে গেলে মূল কথা। শক্তির নিত্যতা অনুসারে এটা বলা যায়। কেন? কারণ শক্তির নিত্যতাই আসলে এটা বলে যে এই লুপটার ক্ষমতা নেই আমার নতুন কোনো ভোল্টেজ তৈরি করার, কোনো ভোল্টেজ ধ্বংস করে ফেলার, আর কোনো ভোল্টেজ সঞ্চয় করার। ঠিক যতটুকু তৈরি হবে ততটুকুই খরচ হতেই হবে। কম খরচ হতে পারবে না, বেশিও খরচ হতে পারবে না। সো এটাই কিন্তু আসলে শক্তির নিত্যতার কথা, যে শক্তি সৃষ্টি করা যাবে না বা ধ্বংসও করা যাবে না। সো আমরা এই সূত্রটাকেই যদি একটু ম্যাথমেটিক্যালি দেখি, সো ম্যাথমেটিক্যালি দেখলে আমরা এরকম লিখতে পারি, প্রডিউসড ভোল্টেজ অ্যাট ব্যাটারিজ, এটাকে ই দিয়ে প্রকাশ করা যায়, কারণ ব্যাটারির তড়িৎচালক শক্তি বা ব্যাটারির বিভব পার্থক্যগুলোকে আমরা সাধারণত ই দিয়ে প্রকাশ করি। সো ব্যাটারি একটা থাকতে পারে, একাধিকটা থাকতে পারে, সেজন্য সামেশন
সামেশন টার্মটা এসেছে। সো সামেশন অফ ই আর রোধের দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটার সূত্র তো আমরা শিখে এসেছি একদম প্রথম ক্লাসে, আই আর। সো আমাদের আই আর হচ্ছে রোধগুলোতে কতটুকু বিভব পার্থক্য তৈরি হয় বা বিভব পতন হয়। সো এখানে সামেশন টার্মটা নিয়ে এসেছি, কারণ কি? কারণ হচ্ছে রোধ আমার একাধিক থাকতে পারে। সো সামেশন অফ ই ইকুয়াল টু সামেশন অফ আই আর, এটাই হচ্ছে এই কথাটা শর্টে বললে। আর সামেশন অফ আই আরটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস হবে। সো আমি লিখতে পারি সামেশন অফ ই মাইনাস সামেশন অফ আই আর। সো এই ভ্যালুটার কত আসবে? 0 আসবে। খেয়াল করে দেখো বন্ধুরা, ই আর আই আর দুইটাই হচ্ছে ভোল্টেজের টার্ম। দ্যাট মিনস যতটুকু ভোল্টেজ তৈরি হলো ততটুকুই ভোল্টেজ খরচ হলো। এটাকে আমরা একবারে লিখতে পারি এরকম, কোনো লুপে সামেশন অফ ভি নেট ইকুয়াল টু 0। দ্যাট মিনস কোনো লুপে কোনো ভোল্টেজ সঞ্চিত করে রাখার ক্ষমতা নেই। যতটুকু ভোল্টেজ তৈরি হবে ততটুকুই খরচ হবে। যদি যতটুকু আয় হয় ততটুকুই ব্যয় হয়, তাহলে আমরা কি বলি? সঞ্চয় 0। তো সেই কথাটাই এটার ক্ষেত্রেও বলা যায় লুপের জন্য। যতটুকু ভি আমার ক্রিয়েট হবে ততটুকুই ভি আমার শেষ হয়ে যাবে, অর্থাৎ সামেশন অফ ভি নেট ইকুয়াল টু 0। সো এইটা হচ্ছে আমাদের এই কার্শফের ভোল্টেজের সূত্রের একটা এক্সপ্রেশন দিয়ে যদি প্রকাশ করতে বলে তাহলে তুমি বলবে কেভিএল আসলে সামেশন অফ ভি নেট ইকুয়াল টু 0। এটা কোথার ক্ষেত্রে প্রযোজ্য? লুপগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা তো কার্শফের ভোল্টেজের সূত্রটা দেখলাম, লুপ দেখলাম কিভাবে যাচাই করতে হয়। আমরা এখন একটা প্রয়োগ দেখব, আসলে কেভিএলটা আমরা কিভাবে প্রয়োগ করব। এইটাতে অনেক স্টুডেন্টের কনফিউশন থাকে আমরা কেভিএলটা অ্যাকচুয়ালি কিভাবে প্রয়োগ করব। সো এইটা আমি একটু শর্টকাট টার্ম দিয়ে তোমাদের শিখাবো। সো এটা একটু ভালো করে আয়ত্ত করতে পারলে তোমাদের আর কেভিএল প্রয়োগ করা নিয়ে কোনো সমস্যা আশা করি থাকবে না। তো আমরা এখানে একটু একটা ডেমনস্ট্রেশন দেখতে চাই এই জায়গাটার মধ্যে, ই আর আই আর এর মধ্যে। সো আমার এখানে ই একটা বিভব পার্থক্য, ধরো আমি বারটা দিয়ে বোঝাচ্ছি বিভব পার্থক্যের মানটা। বারটা যতটুকু বড় ততটুকু আসলে তার বিভব পার্থক্যের মানটা প্রকাশ করছে। এই বিভব পার্থক্যটা আমার প্রথম রোধে যে একটা আই আর 1 পরিমাণ খরচ হয়ে কিছুটা কমে গেল দেখতে পাচ্ছ। আবার এটা দ্বিতীয় রোধে যে আরও কিছুটা কমে যাবে, এটা তৃতীয় রোধে যে পুরোপুরি শেষ হয়ে যাবে। এটাই কিন্তু আসলে কেভিএল এর সূত্রটা বলেছিল যে যতটুকু ভোল্টেজ ওর দ্বারা তৈরি হয়েছে ততগুলো ভোল্টেজই আসলে খরচ হয়ে যাবে রোধগুলোর মধ্যে। সো এটাই আসলে কেভিএল এর প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। এখন আমরা অ্যাপ্লিকেশনে আসবো। বলেছিলাম একটা শর্টকাট টার্ম দেখাবো কিভাবে আসলে প্রয়োগ করতে হয় কেভিএলটা, সেটা শিখাবো। সো আমার মতে আমি যেভাবে করতাম আর কি স্টুডেন্ট অবস্থায়, সেটা অনুসারে কেভিএল প্রয়োগ করার জন্য আমি 3টা স্টেপ ফলো করতাম। সো আমার 3টা স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপটা, এটা কোনো প্রশ্নের মধ্যে অলরেডি করে দেওয়া থাকতে পারে অথবা আমাদের নিজেদের করে নিতে হতে পারে। স্টেপ 1, আমার যে সার্কিটে দেওয়া আছে, ধরো আমাদের এই সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটের কর্নার পয়েন্টগুলোর নাম দিব। যদি না দেওয়া থাকে তাহলেই নামটা দিব। যেমন আমার এই সার্কিটের ক্ষেত্রে অলরেডি কিন্তু কর্নার পয়েন্টগুলোর নাম দেওয়া আছে, এ বি সি ই এফ ডি নামগুলো দেওয়া আছে। যদি না দেওয়া থাকতো ইন কেস, তাহলে আমি নামগুলো দিয়ে নিতাম। এখানে আমি একটু কথা বলে নিই, এটা কিন্তু নড না। আমরা জাস্ট তাদেরকে একটা নামে ডাকবো, লুপগুলোকে একটা নামে ডাকবো। ডাকার জন্য আমরা লেটারিং করলাম। এখানে কিন্তু আমরা বলছি না যে এটা নট বসাবো, নট বসাইনি, আমরা জাস্ট নাম দিয়েছি। কর্নার পয়েন্টগুলা এ বি সি ই এফ ডি, এটাও কিন্তু আমার জাংশন মানে কর্নার পয়েন্ট হিসেবে যাচাই হবে। একটা লুপের কর্নার পয়েন্টগুলোতে আমরা এই নামগুলো দিব। সো আমাদের এখানে যেহেতু অলরেডি দেওয়া আছে, সো স্টেপ 1টা কিন্তু আমাদের আর করতে হচ্ছে না। কিন্তু কোনো বইয়ের প্রশ্নের ম্যাথে না দেওয়া থাকতে পারে নামগুলা, প্রথমে নামটা দিয়ে নেবে। তারপরে দ্বিতীয় কাজটা, এটা অনেক ক্রুশিয়াল, এটা অনেক ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি কারেন্টের ডিরেকশন আমাদের দিতে হবে। কোনো প্রশ্নে কিন্তু আবার কারেন্টের ডিরেকশন অলরেডি দেওয়া থাকতে পারে, বাট বেশিরভাগ প্রশ্নেই দেওয়া থাকে না। সো বেশিরভাগ প্রশ্নে না দেওয়া থাকলে আমরা কি করব? কারেন্টের ডিরেকশনটা দিয়ে নিব। সো কারেন্টের ডিরেকশন আমরা যদি দিতে চাই, এই ক্ষেত্রে এখানে একটা কথা লিখেছে যে কোনো দিক, মানে তুমি যে কোনো দিক থেকে কারেন্টের দিক দেওয়া শুরু করতে পারো, বাট লজিক্যাল ওয়েতে দিতে হবে। যেমন আমি একটু বলে দিলেই তোমরা বুঝে যাবে আসলে কি বোঝাতে যাচ্ছি। সো কারেন্টের ডিরেকশন ধরো আমরা দিতে চাই, সো আমরা এই এ পয়েন্ট থেকে ধরো দেওয়া শুরু করলাম, যে কোনো একটা পয়েন্ট থেকে দেওয়া শুরু করব। যেমন আমি এই পয়েন্ট থেকে দেওয়া শুরু করেছি, তোমরা বলতে পারো ভাইয়া ডানে গেলেন কেন, নিচেও তো যেতে পারতেন। সো এখানে ডানে যাওয়া, বামে যাওয়া, নিচে যাওয়া, উপরে যাওয়া, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছাধীন, তুমি যে কোনো দিকে দিতে পারবে। এর জন্যই এই কথাটা লেখা। যেমন আমি এ পয়েন্টে ডানে যাচ্ছি, সো ডান দিকে আমি ধরে নিলাম এ পয়েন্ট থেকে ফ্লো যাচ্ছে, এই ফ্লোটার একটা নাম দিতে হবে, নামটা দিলাম I1। এই I1 ফ্লোটা এই রোধের মধ্য দিয়ে যখন যাবে, তোমরা একটু চিন্তা করে বলো, রোধের মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার পরে তড়িৎ প্রবাহের মানে কি কোনো পরিবর্তন আসে? না। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তড়িৎ প্রবাহের মান কিন্তু কখন পরিবর্তিত হয়? যখন একাধিক রাস্তা পায়। আমরা এটা একদম প্রথম ক্লাসে আলোচনা করে এসেছিলাম। সো তড়িৎ প্রবাহের মান কিন্তু এইখানে যাওয়ার পরেও I1ই থাকবে। দ্যাট মিনস
তড়িৎ প্রবাহের মানটা কিন্তু আর চেঞ্জ হয়ে যাবে না। দ্যাট মিনস যতই রোদ আসুক, যতই ব্যাটারি আসুক, খেয়াল রাখবা আমরা তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করব না। দ্যাট মিনস এ পয়েন্ট থেকে এই যে তড়িৎ প্রবাহটা যাচ্ছে I1, সেই I1 প্রবাহটা R6 রোডটার মধ্যে দিয়ে যাওয়ার পরও I1 থাকবে, E4 ব্যাটারিটার মধ্যে দিয়ে যাওয়ার পরেও I1ই থাকবে। কখন এটা চেঞ্জ হবে? যখন একাধিক রাস্তা পাবে। যেমন ডি পয়েন্টে আসার পরে সে কিন্তু একাধিক রাস্তা পেল, এখানে কিন্তু আমার I1 ফ্লোটাকে পরিবর্তন করে ভিন্ন ভিন্ন মান, ভিন্ন ভিন্ন নাম দিতে হবে। সো আমরা এই পর্যন্ত কিন্তু I1টাকে I1ই রেখেছি। ব্যাটারি পাই, রোদ পাই, যাই পাই, প্রবাহর চেঞ্জ হবে না, রাস্তা চেঞ্জ হলেই প্রবাহের চেঞ্জ হবে। এটাই লজিক্যাল ওয়েতে আমি বলছিলাম যে রাস্তা চেঞ্জ হলে অবশ্যই তোমরা প্রবাহটাকে ভিন্ন ভিন্ন নাম দিবে। যেমন আমি এখানে ডান দিকের ফ্লোটাকে বলছি I2 ফ্লো, নিচের দিকের ফ্লোটাকে বলছি I3 ফ্লো। সো I2 ফ্লো আর I3 ফ্লো, I2 ফ্লোটা ডান দিকে যাচ্ছে, I3 ফ্লোটা নিচের দিকে যাচ্ছে। সো I2 ফ্লোটা যে আমার ডান দিকে যাচ্ছে, এই I2 ফ্লোটা কিন্তু এই রোদ দিয়ে যাওয়ার পরেও I2ই থাকবে, এই ভোল্টেজ দিয়ে যাওয়ার পরেও আমার I2ই থাকবে। সো আমাদের এই I2 ফ্লোটা কিন্তু চেঞ্জ হবে না। সো I2 ফ্লোটা আসলে কতটুকু কন্টিনিউ করতে পারে? I2 ফ্লো এদিক দিয়েও I2 এই পর্যন্ত সে কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এই পর্যন্ত তার কিন্তু কোনো রাস্তা চেঞ্জ হয়নি। যতগুলোই ব্যাটারি আসুক, যতগুলোই রোদ আসুক, তার কিন্তু রাস্তা চেঞ্জ হয়নি বলে আমরা I2 ফ্লো এরও কিন্তু কোনো চেঞ্জ কনসিডার করব না। তার মানে I2 ফ্লোটা এদিক দিয়ে ঘুরে এসে I2ই থাকবে এই পর্যন্ত। I3 ফ্লোটা কথা যদি চিন্তা করি, I3 ফ্লোটা কি ওপর থেকে আসবে, I2 ফ্লোটা এদিক দিয়ে আসলো। খেয়াল রাখো I2 আর I3 মিলে আবার এখানে একটা নতুন ফ্লো ক্রিয়েট হবে, কারণ রাস্তা আবার একত্রিত হয়েছে। এখানে যেমন রাস্তা আলাদা হয়েছিল, এখানে রাস্তা একত্রিত হয়েছে তাদের ফ্লোয়ের কারণে। এখানে এটা এসেছে, এখানে এটা এসেছে। এখানে অনেকে বলতে পারো ভাই এখানে আমি নতুন একটা নাম যদি দিই, I4 নাম যদি দিই, তাহলে কোনো সমস্যা নাই। বাট ঝামেলা যেটা হবে, যেটা হচ্ছে I4 আর I1 একই হয়ে যাবে। কারণ এখানে I4টা যদি ধরেও না, এটা নতুন একটা ফ্লো, I4 যদি ধরো, I4টা এদিক দিয়ে, এটা তো I1 আবার এখানে বলা আছে, তার মানে I4টাই I1। তার মানে নতুন কোনো চলক না ধরারই চেষ্টা করব আমরা। যেহেতু দেখেছি ডি বিন্দুতে I1টা ভাঙিয়ে দুইটা মান দিয়েছি, I2 আর I3। তো আবার I2 আর I3 যখন মিল ছিল, তখনও আমরা নতুন কোনো নাম না দিয়ে বরং যেটা ভেঙে I2 আর I3 গঠিত হয়েছিল সেই নামটা দিলেই আমাদের জন্য কাজ করতে সুবিধা। চলক কম থাকবে, চলক কম থাকলে আমাদের ইকুয়েশন কম লাগবে, সলভ করতে সুবিধা হবে। তাহলে আমরা কি বললাম? যে কোনো একটা দিক থেকে কারেন্ট দেওয়া শুরু করব। কারেন্ট দেওয়া শুরু করার সময় আমরা কোনো সময় কারেন্টের মান পরিবর্তন করব না, যতক্ষণ পর্যন্ত না রাস্তা আলাদা হচ্ছে। রাস্তা আলাদা হলেই কারেন্টের মান পরিবর্তন করে দিব। আবার এই মানগুলো যদি একটা পয়েন্টে এসে মিলিত হয়, সো আমরা নতুন কোনো নাম দিব না, বরং যেই মানটা আলাদা হয়ে এই দুইটা মান গঠন করেছিল সেই মানটাই আবার আমরা দিব। অর্থাৎ I2 আর I3 মিলে I1 গঠিত হয়েছে বলে আমরা লিখে নিব। তো আমাদের কারেন্টের ডিরেকশন দেওয়া শেষ। আমরা প্রত্যেকটা তারের মধ্য দিয়ে কতটুকু কোন কোন কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে I2 যাচ্ছে, এটার মধ্যে I3 যাচ্ছে, I1 যাচ্ছে, এটা আমরা জানি, এটার মধ্যে I1 যাচ্ছে। সো ডিরেকশন সহ কারেন্টের দিকটা দিয়ে নিব। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই স্টেপটা ভালো করে না করলে কিন্তু KVL করাটা ভুল হয়ে যাবে। এবার আসি আমরা থার্ড স্টেপটা একটু কাজের সুবিধার জন্য দেওয়া, এটা যে দিতেই হয় তা না, কিন্তু কাজের সুবিধার জন্য আমরা এই জিনিসটা দিয়ে নেব, রোধের প্লাস মাইনাস। আমরা যখন পরীক্ষা হলগুলোতে দিব তখন আমরা পেন্সিল দিয়ে এই জিনিসগুলো দিব। সো রোধের প্লাস মাইনাস আমরা দিতে চাই। সো যেই প্রান্ত দিয়ে আমার কারেন্ট ঢুকছে সেই প্রান্তে আমরা রোধের প্লাস সাইন দিব, যেই প্রান্ত দিয়ে আমার কারেন্ট বের হচ্ছে সেই প্রান্তে আমরা রোধের মাইনাস সাইন দিব। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি জানি ব্যাটারি প্লাস প্রান্ত কোনটা, এটা ব্যাটারি প্লাস প্রান্ত, এটা ব্যাটারি মাইনাস প্রান্ত, তাই না? কিন্তু রোধের ক্ষেত্রে প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? রোধের ক্ষেত্রে প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত বলতে এইটা বোঝাচ্ছি আমি যে যেই পাশে হাই ভোল্টেজ অঞ্চল সেটাকে প্লাস, যেই পাশে লো ভোল্টেজ অঞ্চল সেটাকে মাইনাস দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে। আর কারেন্ট যেদিক দিয়ে ঢুকে সেদিক দিয়ে ভোল্টেজের মান বেশি, আর রোধের মধ্যে দিয়ে যাওয়ার পরে তো ভোল্টেজ কিছুটা খরচ হয়ে যাবে। খরচ হয়ে যাওয়ার পরে কি অবশিষ্ট ভোল্টেজটা থাকবে, যেটা কিনা কমে গিয়েছে, সেটাকে আমরা মাইনাস দিয়ে প্রকাশ করব। আমি বলছি না মান মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস দিয়ে প্রকাশ করব। এটা আমাদের কাজের সুবিধার জন্য আমরা করছি, এটা কিন্তু কোনো রুলস না। সো আমরা যেই প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকছে সেটাকে প্লাস মাথা, যেই প্রান্ত দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে সেটাকে মাইনাস মাথা দিয়ে প্রকাশ করব। সো চলো আমরা যদি একটু প্রকাশ করে ফেলি প্লাস মাথা আর মাইনাস মাথাগুলোকে। সো এইটা আমার প্লাস মাথা হবে, এটা মাইনাস। এই রোধের জন্য কারেন্ট এদিক দিয়ে ঢুকছে প্লাস মাথা, এটা মাইনাস মাথা, এটা প্লাস মাথা, কারণ কারেন্ট উপর দিয়ে নামছে, এটা কারেন্ট এদিক দিয়ে ঢুকছে, এটা প্লাস মাথা, এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা মাইনাস মাথা, এটা প্লাস, এটা মাইনাস, যেদিক দিয়ে ঢুকছে সেদিক দিয়ে প্লাস, যেদিক দিয়ে বের হয়ে যাচ্ছে সেটা মাইনাস। তার এখানে দেখো এই রোডটার জন্য কারেন্ট কোথা দিয়ে আসছে? উপর দিয়ে আসছে, তাই এটা কি প্লাস, এটা মাইনাস,
এই রোডটার জন্য এদিক দিয়ে ডান দিক দিয়ে ঢুকছে, বাম দিক দিয়ে বের হয়ে যাচ্ছে মাইনাস। এটার জন্য দেখো নিচ দিক দিয়ে কারেন্টটা ঢুকছে, দ্যাট মিনস এটা প্লাস মাথা, এটা মাইনাস মাথা। দ্যাট মিনস আমি প্রত্যেকটা রোধের প্লাস মাইনাস কিন্তু দিয়ে দিলাম। সো আমরা এই 3টা স্টেপ আগে করে নিব কেভিএল সূত্রটা প্রয়োগ করার আগে। সো কেভিএল সূত্রটা আমরা এর পরে প্রয়োগ করব। সো কেভিএল সূত্রটা প্রয়োগ করার জন্য আমি একটু এইভাবে শিখাই একটা গেমসের মতন করে। তো আমরা 3টা কাজ যখন করে ফেলবো তখন একটা গেমসের মতন চিন্তা করব জিনিসটাকে, যে আমরা অনেকগুলো গেমস আছে না এরকম, যে ড্রাইভিং গেমস, যে আমরা একটা গাড়ি বা বাস চালাই, বাস চালিয়ে আমরা কি করি, যাত্রীগুলোকে বিভিন্ন স্টপেজে ড্রপ করে দিই। সো জাস্ট এরকম একটা কনসেপ্টে চিন্তা করব। তো আমরা এখানে লুপ লিখব। তো আমরা কোথায় কেভিএল প্রয়োগ করতে পারি? লুপে। সো আমাদের আগে অবশ্যই ডিসাইড করে নিতে হবে যে আমরা কোন লুপে কেভিএল প্রয়োগ করছি। আমার বলো তো এই সার্কিটটার জন্য কেভিএল প্রয়োগ করার অপশন কয়টা? 3টা। কেন লুপ কয়টা? 3টা। এটা একটা লুপ, এইটা একটা লুপ, আবার পুরোটা মিলে একটা লুপ। সো আমরা 3টা কিন্তু কেভিএল প্রয়োগ করতে পারবো 3বার। সো আমি 3টা লুপের মধ্যে যে কোনো একটা লুপ নিলাম, তারপরে ওইটার মধ্যে কেভিএল প্রয়োগ করা শুরু করব। সো আমি কেভিএল প্রয়োগ করা শুরু করছি এই লুপটার মধ্যে। সো এই লুপটার মধ্যে প্রয়োগ করা শুরু করলে আমরা এই লুপটার নামটা আগে লিখে নিব। এই লুপটার নামটা কি? এ ডি সি বি। তোমরা এই পর্যন্ত বলতে পারো এ ডি সি বি, কিন্তু না, লুপ যখন লিখতে হয় তখন যেই বিন্দু থেকে শুরু হচ্ছে সেই বিন্দু পর্যন্ত আসতে হবে, নাহলে কিন্তু এটা আবদ্ধ ক্ষেত্র বোঝাবে না। এটা লুপ লেখার নিয়ম। সো এ ডি সি বি এ মানে যেই বিন্দু থেকে তুমি শুরু করেছো সেই বিন্দুতেই আবার ফেরত আসতে হবে। তোমরা বলতে পারো ভাই এইভাবেই কেন গেলাম, এইভাবে গেলে কোনো সমস্যা ছিল কি না? না, কোনোই সমস্যা ছিল না। যে যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারো, খালি একটা জিনিস মাথায় রাখবা, যেই বিন্দু থেকে শুরু করেছো ঘুরে যেন ওই লুপ বরাবর আবার সেই বিন্দুতেই আসো। আমি জানি এটা একটা লুপ, সো আমি এইভাবেও আসতে পারতাম, এইভাবেও আসতে পারতাম, যেভাবেই আসতে পারতাম সেভাবে আমি নামকরণটা লিখবো। সো আমি চিন্তা করেছি এইভাবে আমি লুপটা, দ্যাট মিনস এ ডি সি বি এ। এখানে কিন্তু তড়িৎ প্রবাহ যেদিকে হবে সেই দিকে লুপ নিতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো দিক বরাবর লুপ ধরা যায়। সো আমরা লিখে নিব প্রথমত যেই লুপটাতে প্রয়োগ করতে চাচ্ছি, আমি এ ডি সি বি এ লুপটাতে প্রয়োগ করতে চাচ্ছি। সো এ ডি সি বি এ বদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করে এই কথাটা লিখবো। তারপর ফর্মালিটি স্বরূপ একটা কথা লিখে নিব, সামেশন অফ ভি নেট ইকুয়াল টু 0, অর্থাৎ এই লুপটার মধ্যে ভি নেটের ভ্যালু 0। এই কথাটা দুইটা ফর্মালিটি স্বরূপ লাইন লিখে নিব, তারপরে আমাদের মেইন কাজ শুরু হবে। তো আমি বলেছিলাম একটা গেমসের মতন চিন্তা করব। সো তুমি চিন্তা করো যে তোমার কাছে একটা বাস আছে, তুমি এই বাসটা দিয়ে যাবে, তোমার ফার্স্ট স্টপ হচ্ছে এ, আবার টার্মিনাল হচ্ছে এ। দ্যাট মিনস তুমি এ থেকে আবার ঘুরে চক্রাকার বাসের মতন তুমি আবার এতে আসবে। সো এ থেকে তুমি প্রথমে কোথায় যাবে? ডিতে যাবে। তোমার ইনস্ট্রাকশন কিন্তু এই কথাটাই, এই কথাটা লেখাটা এর জন্য ইম্পর্টেন্ট যে এই কথাটা যেটাই লিখো কোনো সমস্যা নাই, বাট লিখার পরে ওই কথাটা অনুসারেই কিন্তু আমার আগাতে হবে। আমি এ থেকে আমার লেখা অনুসারে প্রথমে কোথায় যাব? ডিতে যাব। সো আমার লেখা অনুসারে আমি প্রথমে ডিতে যাব, রাইট? সো আমি যদি এ থেকে ডিতে যাই, আমি কাকে কাকে পাচ্ছি? এ থেকে ডিতে যাওয়ার সময় দেখো আমি কাকে পাচ্ছি? আমি রোধ R6কে পাচ্ছি। সো আমি যাত্রী হিসেবে পাইলাম কাকে? R6কে। R6কে তুলে নিলাম, কিন্তু না, আমি উপরে লিখেছি কি? ভোল্টেজ, রাইট? সো আমার লিখতে হবে কি নিচে? অবশ্যই আমার লিখতে হবে ভোল্টেজের ভ্যালুগুলোকে। সো আমি যদি R6কে পাইও, আমি R6কে লিখতে পারবো না, আমি লিখতে পারবো ভোল্টেজকে। তো R6কে কিভাবে ভোল্টেজ বানানো যায়? রোধকে। সো আমাদের এই রোধটা কত প্রবাহ পাচ্ছে? I1 প্রবাহ পাচ্ছে। আমরা জানি কোনো রোধের মান আর ওই রোধের মধ্যে দিয়ে প্রবাহের মান গুণ করলে আমরা একটা ভোল্টেজ টার্ম পাই। তার মানে আমরা যদি লিখি I1 R6, তাহলে এই টার্মটা হয়ে গেল কি? একটা ভোল্টেজ টার্ম I1 R6। সো খেয়াল রাখবা বন্ধুরা, তুমি একটা বাস চালাচ্ছ, এ থেকে ডিতে যাচ্ছ, যাওয়ার পথে কাদেরকে তুলবে যাত্রী হিসেবে? ভোল্টেজকে তুলবে। সো রোধ পেয়েছিলে, রোধকে তোলা যাবে না সরাসরি, কি করতে হবে? ভোল্টেজে বানিয়ে নিতে হবে। সো ভোল্টেজে কিভাবে বানায় রোধকে? যে কোনো রোধ, ওই রোধের মধ্যে দিয়ে যত প্রবাহ যাচ্ছে এই রোধের মান আর প্রবাহের মান গুণ করতে হবে। সো গুণ করলাম আমি, রোধের মান R6 আর প্রবাহ যাচ্ছে I1, সো I1 R6। এখন আসবো এটা প্লাস না মাইনাস? তো খেয়াল করে দেখো, তুমি বাস চালাচ্ছিলে কোন দিকে? এ থেকে ডি এর দিকে। সো তুমি কিন্তু খেয়াল রাখবা, বাস তুমি যেই দিকে চালাচ্ছিলা সেই দিক বরাবর যদি যাও, দেখো আমি এ থেকে ডি এর দিকে যাচ্ছি, যাওয়ার পথে R6 রোডটাকে পেলাম। R6 রোডটার কোন মাথাটা আগে পেলাম? প্লাস মাথাটা আগে পেলাম না মাইনাস মাথাটা? প্লাস মাথাটা আমরা আগে পেয়েছি। দ্যাট মিনস আমরা যেটা করব সেটা হচ্ছে প্লাস মাথাটা যেহেতু আগে পেয়েছি, সো আমরা এই প্লাস মাথাটা আগে পাওয়ার কারণে এটার সামনে একটা প্লাস রাখবো। আমরা জানি প্রথমে যেটা লিখি সেটার সামনে প্লাস, লিখা না লিখা একই কথা। সো I1 R6 একটা পজিটিভ টার্ম। সো আমি এ থেকে ডিতে যাওয়ার পথে R6কে পেলাম, I1 R6 লিখলাম। এরপরে আমি এ থেকে ডিতে যাওয়ার পথে আরেকজনকে পেয়েছি। কাকে পেয়েছি?
4 কে পেয়েছি, ই অলরেডি ভোল্টেজ, সো আমরা লিখে ফেলবো E4। এখন আসি, এই E4টা প্লাস না মাইনাস, খেয়াল করে দেখো আমরা কোন মাথাটা আগে পেয়েছি, আমরা মাইনাস মাথাটা আগে পেয়েছি। এ থেকে ডিতে যাওয়ার পথে আমরা কোন মাথাটা আগে পেলাম, মাইনাস মাথাটা আগে পেলাম, সো আমরা এটার সামনে দিব মাইনাস। তাহলে এ থেকে ডি পর্যন্ত আমাদের যাত্রা শেষ। এরপরে আমি কোথায় যাব, আমরা ডি থেকে সিতে যাব। এই যে আমাদের লেখাটা দেখো, ডি থেকে সিতে যেতে বলছে। সো ডি থেকে যদি সিতে যাই, ডি থেকে সিতে যাওয়ার পথে কাকে পেলাম, আমরা E3 কে পেলাম, রাইট? সো আমরা E3 কে পেলাম, E3 অলরেডি ভোল্টেজ, সো E3 লিখে ফেলবো। আর E3 কোন মাথাটা পেলাম, আমরা E3 প্লাস মাথাটা পেলাম। সো আমরা আগে প্লাস মাথাটা পেয়েছি, ডি থেকে সিতে যাওয়ার পথে আগে যে মাথাটা পেয়েছি সেটা লিখবো, দ্যাট মিনস E3 সামনে প্লাস। আবার আমি আসি, ডি থেকে আমি কোথায় যাব, ডি থেকে সিতে যাব। E3 তে যাওয়ার পরে আমি একটা রোধ পেয়েছি, রোধ হচ্ছে R8, সো আমি R8 লিখলাম। এখন এই যে R8, এটার প্লাস মাথাটা আগে পেয়েছি না মাইনাস মাথাটা আগে পেয়েছি, প্লাস মাথাটা আগে পেয়েছি। এখানে একটা জিনিস বলে রাখি, R8 কি লেখা যাবে সরাসরি না, R8 আমার রোধ, এটাকে ভোল্টেজ বানিয়ে নিতে হবে। সো ভোল্টেজ বানানোর উপায় কি, R8 রোধের মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে কত, প্রবাহ যাচ্ছে I3, দ্যাট মিনস রোধ যদি পাই সেই ক্ষেত্রেই আমরা প্রবাহ দিয়ে গুণ দিব, গুণ দিয়ে আমরা কি করব, গুণ দিয়ে আমরা ভোল্টেজে কনভার্ট করে নেব। তাহলে আমি লিখলাম কি I3 R8 ভোল্টেজে কনভার্ট হয়ে গেল। আর প্লাস কেন লিখলাম, কারণ আমি ডি থেকে সিতে যাওয়ার পথে R8 রোধটার প্লাস মাথাটা আগে পেয়েছি, যেটা আগে পাবো সেটা লিখব। এবার আমরা ডি থেকে সিতে যাতায়াত শেষ, এবার আসি সি থেকে বিতে যাব, রাইট? তো সি থেকে যখন আমি বিতে যাচ্ছি তখন আমি রোধ R1 পাচ্ছি। এই যে রোধ R1টার, এটার কোন মাথাটা আগে পাচ্ছি, আমি এটার প্লাস মাথাটা আগে পাচ্ছি, দ্যাট মিনস আমি লিখবো প্লাস I1 R1। অবশ্যই তোমরা বুঝে গেছো যে কেন আমি I1 দিয়ে গুণ দিয়েছি, কারণ রোধ সরাসরি লেখা যায় না, আমাদের লিখতে হয় কি, আমাদের লিখতে হয় প্রবাহ দিয়ে গুণ দিয়ে ভোল্টেজে কনভার্ট করে। এবার আবার আসি, বি থেকে আমি কোথায় যাব, এতে যাব, কারণ আমি এ থেকে ডিতে গিয়েছি, ডি থেকে সিতে, সি থেকে বিতে, আবার বি থেকে এতে যেতে হবে। সো বি থেকে যেতে যাওয়ার পথে আমি E2টাকে পেয়েছি, সো E2টা আমি লিখে ফেলবো। E2 কোন মাথাটা আমি আগে পেয়েছি, মাইনাস মাথাটা আমি আগে পেয়েছি। বি থেকে এতে যাওয়ার পথে এই যে মাইনাসটা আগে পেয়েছি। আবার বি থেকে এতে যাওয়ার পথে আমি R7কে পেয়েছি, সো আমি R7 সরাসরি লিখতে পারবো না, আমি লিখবো কি I1 R7। এটার প্লাস মাথাটা আগে পেয়েছি না মাইনাস মাথাটা আগে পেয়েছি, এটার প্লাস মাথাটা আমি আগে পেয়েছি, সো লিখলাম প্লাস মাথাটা। তো প্লাস আমি লিখে ফেললাম। এবার আমি আসবো, আরও যাওয়ার পথে আমি E1কে পেয়েছি। E1কে আমি কিভাবে পেয়েছি, E1 এর মাইনাস মাথাটা আমরা আগে পেয়েছি, সো আমরা লিখব মাইনাস E1। সো আমরা এইভাবে অ্যাকচুয়ালি কি করব, পুরো যাতায়াতটা কমপ্লিট করব। তাহলে আমাদের কিন্তু পুরা লুপ ঘোরা শেষ। পুরা লুপ ঘোরা শেষ হয়ে গেলে যেই জিনিসটাই আসলো সেটা ইকুয়াল টু 0 দিয়ে দিবে। পুরা লুপ ঘুরতে যে ভোল্টেজগুলোকে লিখে যেই জিনিসটা আসবে সেটাকে ইকুয়াল টু 0 দিয়ে দিলেই আমার হয়ে গেল কেভিএল প্রয়োগ করা। আমরা ADCBA বদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করে ফেলেছি। আমি অনেক ভাঙিয়ে বলেছি, এর জন্য সময় লেগেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জিনিসটা করতে কিন্তু তেমন কোনোই সময় লাগবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জিনিসগুলো, যে আমরা I1 R6 মাইনাস E4 প্লাস E3 আমরা একটু মিলিয়ে নিই, প্লাস I3 R8 ঠিক আছে, প্লাস I1 R1 ঠিক আছে, মাইনাস E2, তারপরে আসছে মাইনাস E2, তারপরে প্লাস I1 R7 মাইনাস E1। সো আমি লেখাগুলো এখন মুছে ফেলি। সো আমরা প্রয়োগ করা দেখলাম যে কিভাবে অ্যাকচুয়ালি প্রয়োগ করতে হয়। সো আমি আরেকটা প্রয়োগ করে দেখাবো। তো এটা একদম ভাঙিয়ে বলেছি, এখন একটু দ্রুত করে দেখাবো যেন তোমাদের আবার বুঝতে সুবিধা হয়। সো আমরা একটা লুপে কিন্তু প্রয়োগ করে ফেলেছি কেভিএল এর সূত্রটা। এবার আসি আরেকটা লুপে। সো DFECD লুপে আমরা প্রয়োগ করব, DFECD। সো আমি প্লাস মাইনাসগুলো দিয়ে নিই, যে রোধের প্লাস মাইনাস এই জায়গাগুলোর রোধগুলোর প্লাস মাইনাস দিচ্ছি, প্রবাহ যে দিকগুলো দিয়ে ঢুকছে সেটা প্লাস, প্রবাহ যে দিকগুলো বের হচ্ছে সেটা মাইনাস। সো আমরা অলরেডি দিয়েছিলাম, আগের জিনিসগুলো মুছে ফেলেছি দেখে আমি আবার নতুন করে দিচ্ছি যেন একটু ক্লিনভাবে তোমাদের দেখাতে পারি। এখানে কিন্তু এইটা এখানে কিন্তু আমার প্রবাহ কোন দিক দিয়ে ঢুকছে, প্রবাহ আমার ওপর দিক দিয়ে ঢুকছে, রাইট? সো প্রবাহ ওপর দিক দিয়ে ঢুকছে, দ্যাট মিনস এটা প্লাস মাথা হবে, এটা মাইনাস মাথা হবে। আচ্ছা, সো আমরা এখন চলে আসবো এইটার মধ্যে দ্রুত করে কেভিএল এর সূত্র প্রয়োগ করবো। সো আমি ডি থেকে এফে যাব, ডি থেকে এফে যাওয়ার পর থেকে আমি কাকে পেয়েছি, রোধ R5 পেয়েছি, R5, এটার মধ্যে দিয়ে প্রবাহ কত, I2 R5। আমি তারপর ব্যাটারি পেয়েছি E5, মাইনাস মাথাটা আগে পেয়েছি, লিখলাম E5। কেন মাইনাস মাথাটা, কারণ ডি থেকে এফে যাওয়ার পথে আমরা মাইনাসটা আগে পেয়েছি।
এরপরে আসছি আমি এখানে আর কিছু নাই, এবার আসবো এফ থেকে ইতে যাব। সো এফ থেকে ইতে যাওয়ার পথে আমি R4কে পেয়েছি, সো R4 লিখলাম। R4 এটার মধ্যে কত প্রবাহ যাচ্ছে I2, আর কোন মাথাটা আগে পেয়েছি, প্লাস মাথাটা আগে পেয়েছি, সো প্লাস লিখলাম। এবার আমি E6কে পেয়েছি, মাইনাস রূপে পেয়েছি, আগে উপর থেকে নিচে নামার সময় মাইনাসটা। তারপরে আমি ই পর্যন্ত আসলাম, এবার ই থেকে সিতে যাওয়ার পথে আমি R3 পেয়েছি। R3 এটার মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে I2, সো এটার প্লাস মাথাটাই আমি আগে পেয়েছি। আবার আমি মাইনাস E7 পেয়েছি যাওয়ার পথে বাম পাশে এভাবে। তারপরে আমি R2 পেয়েছি, সো R2 মানে কি আমার I2 R2, প্লাস মাথাটা আগে পেয়েছি, সো প্লাস দিয়ে নিলাম। এরপরে আমি আবার কি সি থেকে জিতে যাব, রাইট? সি থেকে জিতে যখন যাচ্ছি তখন আমি R8 পেয়েছি, সো আমি R8 পেয়েছি। এখন আমি I2 R8 না I3 R8, দেখো R8 এর মধ্যে কোন ফ্লোটা যাচ্ছে, R8 এর মধ্যে I3 ফ্লোটা যাচ্ছে। সো আমি I3 R8 এর কোন মাথাটা আগে পেয়েছি, আমি সি থেকে যাচ্ছিলাম উপরে, খেয়াল রাখো আমি সি থেকে ডি এর দিকে যাচ্ছিলাম আমার লেখা অনুসারে। সো সি থেকে ডি এর দিকে যাওয়ার পথে কিন্তু আমি মাইনাস মাথাটা আগে পেয়েছি, সো আমি মাইনাসটা লিখলাম। এবার আমি আরও উপরে ওঠার পথে কাকে পেয়েছি, E3কে পেয়েছি, সো আমি লিখবো মাইনাস E3। এবার আমি আরও উপরে গেলে আমার ডি পর্যন্ত যাতায়াত শেষ, দ্যাট মিনস যে পর্যন্ত এসেছে সেটা ইকুয়াল 0। দ্যাট মিনস এটা কিন্তু প্রয়োগ করতে তোমাদের বড় জোর এক একটা লুপে যতই রোধ থাকুক না, যত কিছুই থাকুক না কেন, তোমাদের প্রয়োগ করতে বড় জোর 30 সেকেন্ড লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। সো আমরা এই 3টা ধাপ করার পরে খুব ইজিলি কিন্তু যে কোনো বদ্ধ বর্তনীতে কেভিএল প্রয়োগ করে ফেলতে পারি। খুবই ইজি স্টেপস, আমরা এভাবে কেভিএল প্রয়োগ করতে পারি। তো খেয়াল করে দেখো বন্ধুরা, আমরা এক একটা জায়গায় যে কেভিএল প্রয়োগ করলাম, কেভিএল প্রয়োগ করে আমরা কিন্তু কি পেয়েছি, কেভিএল প্রয়োগ করে আমরা এক একটা সমীকরণ পেয়েছি, রাইট? সো আমরা এখানে প্রত্যেকটা জায়গায় এক একটা সমীকরণ আসলে পেয়েছি। সো এই যে সমীকরণগুলো আসলো, এই সমীকরণগুলো আমার পরবর্তীতে আমরা যখন একটা পুরো সার্কিট সলভ করবো, সো এই সমীকরণগুলো আমরা আগে তার করাবো, দেন সমীকরণগুলো থেকে যে আননোনগুলো থাকবে সেই আননোনগুলো আমরা সলভ করে ফেলবো। বেসিক্যালি আমাদের এইচএসসি লেভেলে 3টা সমীকরণ 3টা আননোনের বেশি আসছে না, মানে 3টা আননোনের বেশি জানতে চাওয়া হয় না। সো আমরা ক্যালকুলেটরে যেগুলো সলভ করে ফেলতে পারবো। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।